তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার ইতিহাস অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 18 পেপার অর্থাৎ হিস্ট্রি অফ বেঙ্গল 1905 থেকে 1947 এই পেপারের দুটি মোস্ট ইম্পর্টেন্ট 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসের প্রথম প্রশ্ন থাকছে, বাংলার রাজনীতিতে ফজলুল হকের নেতৃত্বাধীন কৃষক প্রজাপার্টির উদ্ভব ও বিকাশ আলোচনা করো। বা ফজলুল হকের ভূমিকা, এইভাবেও প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, বা কৃষক প্রজাপার্টি সম্পর্কেও প্রশ্ন আসতে পারে। দেখো কিভাবে প্রশ্নের উত্তরটা গুছিয়ে তোমরা লিখবে, এই প্রশ্ন এবং আরও একটি প্রশ্নের উত্তর আলোচনা করব। প্রথমে ভূমিকা। দেখো 20 শতকের প্রথমার্ধে বাংলার রাজনীতিতে একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল গ্রামীণ কৃষক সমাজের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক রাজনীতিতে তাদের সরাসরি অংশগ্রহণ। চিরস্থায়ী বন্দোবস্তের জাঁতাকলে পিষ্ট কৃষকদের বঞ্চনাকে কেন্দ্র করে এই সময় একটি শক্তিশালী কৃষক আন্দোলনের সূচনা ঘটে। ঐতিহাসিক অমলেন্দুদের মতে 20 শতকে বাংলার রাজনীতিতে ফজলুল হক ও তার কৃষক প্রজাপার্টির আত্মপ্রকাশ ছিল গ্রামীণ মুসলমান ও নিম্নবর্ণীয় হিন্দু কৃষকদের দীর্ঘকালীন বঞ্চনার এক অনিবার্য রাজনৈতিক বিস্ফোরণ। মূলত শোষিত কৃষকদের অধিকার আদায়ের হাতিয়ার হিসাবেই ফজলুল হকের নেতৃত্বে বাংলার রাজনীতিতে এই দলটির উদ্ভব ঘটেছিল। এবার হচ্ছে বাংলার রাজনীতিতে ফজলুল হক ও কৃষক প্রজাপার্টি। কি বলা হচ্ছে যে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদার ও কৃষকদের মধ্যে যে চরম শোষণমূলক সম্পর্ক তৈরি হয়েছিল, তার বিরুদ্ধে 1920 এর দশক থেকেই ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। জমিদারদের একটি বিরাট অংশ ছিল হিন্দু এবং প্রজারা বেশিরভাগই মুসলমান ও নমশূদ্র সম্প্রদায়। আর এই আর্থসামাজিক প্রেক্ষাপটে ফজলুল হক, যিনি বাংলার সাধারণ মানুষের কাছে শেরে বাংলা নামে পরিচিত ছিলেন, কৃষকদের আইনি ও অর্থনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে 1929 সালে নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন করেন। পরবর্তীকালে 1936 সালে আসন্ন প্রাদেশিক নির্বাচনের কথা মাথায় রেখে এবং গ্রামীণ কৃষকদের আরও বেশি করে কাছে টানার উদ্দেশ্যে এই সংগঠনের নাম পরিবর্তন করে রাখা হয় কৃষক প্রজা পার্টি বা কেপিপি। তারপর ফজলুল হকের মূল স্লোগান ছিল ডাল ভাত, যার প্রধান উদ্দেশ্য ছিল বাংলার দরিদ্র কৃষকদের দুবেলা দুমুঠো অন্নের সংস্থান করা, কৃষকদের খাস জমির অধিকার দেওয়া এবং চিরস্থায়ী বন্দোবস্তের উচ্ছেদ ঘটানো। 1935 সালে ভারত শাসন আইনে ভোটাধিকার সম্প্রসারিত হলে বাংলার রাজনীতিতে সাধারণ কৃষকদের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পায়। কৃষক প্রজাপার্টি এই সুযোগকে কাজে লাগিয়ে একটি সম্পূর্ণ অসাম্প্রদায়িক ও শ্রেণীভিত্তিক নির্বাচনী কর্মসূচি গ্রহণ করে। 1937 সালে বঙ্গীয় আইনসভা নির্বাচনে মুসলিম লীগের মতো অভিজাত ও ধর্মভিত্তিক দলের বিরুদ্ধে কৃষক প্রজাপার্টির তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। তারপর দেখো পটখালিয়া, দেখো কি বলা হচ্ছে, দেখো পটুয়াখালী কেন্দ্রে মুসলিম লীগের প্রভাবশালী নেতা খাজা নাজিমুদ্দিনকে পরাজিত করে ফজলুল হকের বিপুল জয় বাংলার রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করে। এই প্রসঙ্গে ঐতিহাসিক সুগত বসু তার লেখায় উল্লেখ করেছেন, কৃষক প্রজাপার্টির বিকাশ বাংলার রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের বিপরীতে একটি ধর্মনিরপেক্ষ ও শ্রেণীভিত্তিক কৃষক রাজনীতির বিরল সম্ভাবনা তৈরি করেছিল। নির্বাচনে কৃষক প্রজাপার্টি তৃতীয় বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করে এবং বাংলার গ্রামীণ রাজনীতিতে নিজেদের একচেটিয়া আধিপত্য প্রমাণ করে। নির্বাচনে কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ না পাওয়ায় ফজলুল হক বাধ্য হয়ে মুসলিম লীগের সাথে জোট বেঁধে মন্ত্রিসভা গঠন করেন এবং বাংলায় প্রথম প্রধানমন্ত্রী হন। আর ক্ষমতায় এসে কৃষক প্রজাপার্টি বাংলার কৃষকদের দুর্দশা মোচনে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে অন্যতম ছিল 1938 সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের সংশোধন, যার মাধ্যমে জমিদারদের অতিরিক্ত ফি বা আবওয়াব আদায় বেআইনি ঘোষণা করা হয় এবং কৃষকদের জমি হস্তান্তরের অধিকার দেওয়া হয়। এছাড়া বাংলার কৃষকদের মহাজনী ঋণের জাল থেকে মুক্ত করার জন্য ঋণ সালিসি বোর্ড গঠন এবং মহাজনী আইন পাস করা
ছিল ফজলুল হক মন্ত্রিসভার এক ঐতিহাসিক সাফল্য। জমিদার প্রথা উচ্ছেদের রূপরেখা তৈরির জন্য তার আমলে বিখ্যাত ফ্লাউট কমিশন গঠিত হয়েছিল। কিন্তু কৃষক প্রজাপার্টির এই গৌরবময় অধ্যায় খুব বেশি দিন স্থায়ী হয়নি। জোট রাজনীতিতে টিকে থাকার জন্য ফজলুল হককে ক্রমশ জিন্নাহ ও মুসলিম লীগের চাপের কাছে নতি স্বীকার করতে হয়, যার ফলে পার্টির অসাম্প্রদায়িক ও প্রগতিশীল ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে শুরু করে। এছাড়া জমিদার প্রথা উচ্ছেদের প্রতিশ্রুতি দ্রুত পূরণ করতে না পারায় পার্টির ভেতরে বামপন্থী ও প্রগতিশীল অংশের সাথে ফজলুল হকের চরম মতবিরোধ দেখা দেয় এবং দলে ভাঙন ধরে। 40-এর দশকে বাংলার রাজনীতিতে প্রবল সাম্প্রদায়িক মেরুকরণ শুরু হলে কৃষক প্রজাপার্টি শ্রেণীভিত্তিক আবেদন ক্রমশ ম্লান হয়ে যায়। পরবর্তীকালে হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সাথে ফজলুল হকের দ্বিতীয় কোয়ালিশন মন্ত্রিসভা গঠিত হলেও 1943 সালে তার পদত্যাগের পর কৃষক প্রজাপার্টি রাজনৈতিক অস্তিত্ব বাংলার রাজনীতি থেকে কার্যত বিলীন হয়ে যায়। এবার হচ্ছে উপসংহারটা আলোচনা করছি না, তোমরা দেখে নাও এবং পরের প্রশ্নের উত্তর। এবারে তোমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন আছে 1920-র দশকে বাংলায় বাম রাজনীতির সূচনা ও প্রভাব আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য তোমাদের 5টি পেপারের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি করা হয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এখানে প্রথমেই আছে কি ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। প্রথম বিশ্বযুদ্ধ এবং 1917 সালের ঐতিহাসিক রুশ বিপ্লবের পর ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট এক যুগান্তকারী পরিবর্তন আসে। 1920-র দশকে বাংলায় এমন একটি রাজনৈতিক ধারার সূত্রপাত ঘটে যা কংগ্রেসের নিয়মতান্ত্রিক বা অহিংস আন্দোলনের গণ্ডি পেরিয়ে কৃষক ও শ্রমিক শ্রেণীর সম্পূর্ণ অর্থনৈতিক ও সামাজিক মুক্তির কথা বলে, আর তা হলো বাম রাজনীতি বা কমিউনিস্ট আন্দোলন। ঐতিহাসিক সুমিত সরকারের মতে 20-এর দশকে বাংলার বামপন্থী রাজনীতির উন্মেষ কেবল কোনো আকস্মিক ঘটনা ছিল না, তা ছিল বুর্জোয়া জাতীয়তাবাদী আন্দোলনের সীমাবদ্ধতা এবং রুশ বিপ্লবের আদর্শের অনুপ্রেরণার এক ঐতিহাসিক ফলাফল। বাংলার মাটিতে এই মার্ক্সবাদী আদর্শ অত্যন্ত দ্রুত শিকড় বিস্তার করে এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে এক নতুন আপসীন মাত্রা যোগ করে। এবারে 1920-র দশকে বাংলায় বাম রাজনীতির সূচনা ও প্রভাব। এখানে কি বলা হচ্ছে দেখো, 1922 সালের চৌরাচৌরি ঘটনার পর মহাত্মা গান্ধী যখন হঠাৎ করে অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেয়, তখন বাংলার তরুণ বিপ্লবীদের মধ্যে গভীর হতাশার সৃষ্টি হয়। আর এই সশস্ত্র বিপ্লবীদের একটি বড় অংশ এবং প্রগতিশীল তরুণরা মার্ক্সবাদী আদর্শের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হতে শুরু করে। 1921-22 সাল নাগাদ আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের নেতা মানবেন্দ্রনাথ রায়ের অনুপ্রেরণায় মুজাফফর আহমেদের নেতৃত্বে কলকাতায় প্রথম সমাজতান্ত্রিক গোষ্ঠী গড়ে ওঠে। নবযুগ এবং ধূমকেতু পত্রিকার মাধ্যমে শ্রমিক কৃষকদের অধিকারের কথা প্রথম জনসমক্ষে আসতে থাকে। মুজাফফর আহমেদের সাথে কবি কাজী নজরুল ইসলাম, তারপরে আব্দুল হালিম প্রমুখের অক্লান্ত উদ্যোগ বাংলার বাম রাজনীতির প্রাথমিক ভিত্তি সুদৃঢ় করেছিল। তারপর হচ্ছে 1925 সালের শেষ দিকে মুজফ্ফর আহমেদ, কাজী নজরুল ইসলাম, হেমন্ত কুমার সরকার এবং কুতুবুদ্দিন আহমেদের উদ্যোগে লেবার স্বরাজ পার্টি অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, যা 1926 সালে কৃষক শ্রমিক আন্দোলন ও ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি নাম ধারণ করে। এই দলের মুখপাত্র লাঙল এবং পরবর্তীকালে গণবাণী পত্রিকার মাধ্যমে মার্ক্সবাদী চিন্তাধারা বাংলায় বুদ্ধিজীবী এবং সাধারণ শ্রমজীবী মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আর এই সময়ে বাম রাজনীতির প্রসার সম্পর্কে ঐতিহাসিক গৌতম চট্টোপাধ্যায় লিখেছেন, 1920-এর দশকে বা 1920-র দশকে কৃষক ও শ্রমিক আন্দোলনের উদ্ভব
বাংলার রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করেছিল, যেখানে স্বাধীনতা মানে নিছক রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর নয়, বরং খেটে খাওয়া মানুষের প্রকৃত অর্থনৈতিক ও সামাজিক মুক্তি হিসাবে সংজ্ঞায়িত হয়েছিল। বামপন্থী আদর্শের প্রভাবে 1920-র দশকে বাংলায় ট্রেড ইউনিয়ন আন্দোলন একটি অত্যন্ত শক্তিশালী রূপ পরিগ্রহণ করে। কমিউনিস্ট এবং প্রগতিশীল বামঘেঁষা নেতাদের নেতৃত্বে চটকল, তারপর রেল এবং সুতাকলের শ্রমিকরা ঐক্যবদ্ধ হতে শুরু করে। 1927 থেকে 28 সাল নাগাদ খড়গপুর রেল ধর্মঘট, তারপর লিলুয়া রেলওয়ে ওয়ার্কশপের ধর্মঘট এবং বাউরিয়া জুট মিলের দীর্ঘস্থায়ী ধর্মঘট বাংলার শ্রমিক আন্দোলনের ইতিহাসে মাইলফলক হয়ে আছে। এই ঘটনাগুলি স্পষ্টভাবে প্রমাণ করেছিল যে শ্রমিকদের নিছক অর্থনৈতিক দাবি দাওয়া কীভাবে সাম্রাজ্যবাদ বিরোধী বৃহত্তর রাজনৈতিক সংগ্রামের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হচ্ছে। বামপন্থীরা জাতীয় কংগ্রেসের ভেতর থেকেও পূর্ণ স্বরাজের দাবি এবং শ্রমিক শ্রেণীর অধিকারের প্রশ্নে ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে। বাংলার বাম রাজনীতির এই ক্রমবর্ধমান প্রভাব ব্রিটিশ সাম্রাজ্যবাদী সরকারের মনে গভীর আতঙ্কের সৃষ্টি করে। শ্রমিক কৃষকদের এই অভূতপূর্ব জাগরণকে স্তব্ধ করার জন্য সরকার চরম দমনপীড়নের পথ বেছে নেয়। 1924 সালে কানপুরে বলশেভিক ষড়যন্ত্র মামলা এবং পরবর্তীতে 1929 সালে মিরাট ষড়যন্ত্র মামলার মাধ্যমে মুজাফফর আহমেদ সহ বাংলা ও ভারতবর্ষের শীর্ষস্থানীয় বাম নেতাদের গ্রেপ্তার করে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হয়। তবে সরকারের এই নিষ্ঠুর দমননীতির সত্ত্বেও বামপন্থীদের প্রভাব কমানো যায়নি, বরং মিরাট ষড়যন্ত্র মামলার বিচার চলাকালীন আসামিদের কাঠগড়া থেকে দেয়া বক্তব্যগুলি সরাসরি মানুষের মধ্যে কমিউনিস্ট আদর্শকে আরও জনপ্রিয় করে তোলে এবং সুভাষচন্দ্র বসুর মতো তরুণ জাতীয়তাবাদী নেতাদেরও বামপন্থী ভাবধারার অনেকটাই কাছাকাছি নিয়ে আসে। এবার উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর শেষ করতে হবে। এইভাবে ভালো করে গুছিয়ে প্রশ্নের উত্তরগুলো লিখবে, তাহলে অবশ্যই তোমরা ভালো নম্বর পাবে।